হ্যালো স্টুডেন্টস, আমি মেডিম্যাজিক থেকে ডাক্তার অনির্বাণ বলতেছি। আমি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস শেষ করছি। এখন খুলনাতে অ্যাডমিশন ব্যাচ চালাচ্ছি। আমার ব্যাচের লোকেশন হচ্ছে খুলনা সিটি কলেজের সামনে রয়্যাল মোড়। আর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। কোনো সাহায্য সহযোগিতা বা সরাসরি পড়তে চাইলে যোগাযোগ করতে পারো। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের অধ্যায় 6 পড়ব, মহাকর্ষ অভিকর্ষ। আমরা এটা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়েতে মেডিকেলের মতন করে এই অধ্যায়টা পড়ব, মেডিকেলে যেভাবে এমসিকিউ আসে। তো চলো শুরু করি। আমাদের বই অলরেডি প্রায় বেশিরভাগ অংশই দাগানো আছে। আমরা যদি দু একটা কিছু গ্যাপ ট্যাপ পাই তাহলে সেখানে দাগ দিয়ে নেব। তো ঠিক আছে, প্রথমে কি বলছে, 1681 সালে স্যার আইজাক নিউটন মহাকর্ষ সূত্র আবিষ্কার করে। এটা নিয়ে একটু 1687 সালে কোথাও কোথাও লেখা থাকে। তারপর চলে আসো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র। কে দেন? পড়ন্ত বস্তুর সূত্র দেন কে? গ্যালিলিও। সূত্র কয়টি? তিনটি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র। প্রথম সূত্র হচ্ছে কি, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা যদি আমরা গাণিতিক আকারে প্রকাশ করি তাহলে h1 = h2 লেখা লাগে। দ্বিতীয় সূত্র কি? v ভেরিয়েশন টু t, মানে কি প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে h সময়ের বর্গের সমানুপাতিক, h ভেরিয়েশন টু t²। জানো এটা, তোমরা 9-10-এর এই সূত্রগুলো পড়ে আসছো। সূত্রগুলো কে দেন? গ্যালিলিও। পিসার হেলানো মিনারের উচ্চতা কত ছিল? 180 ফুট। দেখো, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। প্রথম কথা হচ্ছে, ডেনমার্কের জ্যোতির্বিদ টাইকো ব্রে মঙ্গল গ্রহের গতিবিধি লক্ষ্য করেন। কে? টাইকো ব্রে। কোন গ্রহের? মঙ্গল গ্রহের। এরপর হচ্ছে 1618 সালে অপর জ্যোতির্বিদ জোহান কেপলার, উনি সিদ্ধান্ত উপনীত হন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘুরছে। আদিকালে মানুষের ধারণা ছিল যে পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্র, সূর্য, চন্দ্র, অন্যান্য গ্রহ নক্ষত্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। পরে এই ধারণার অবসান হয় এবং কেপলার 3টা সূত্র দেন। প্রথম সূত্রকে কি বলতেছি? উপবৃত্তের সূত্র। তো এটাকে কক্ষের সূত্র বলে, কক্ষের সূত্র বলে। দেখো, উপবৃত্তের ইংরেজি কি? ইলিপস। ইলিপস। তাহলে হচ্ছে সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে ঘুরতেছে। তাহলে এই দেখো, এই নিচে একটা উপবৃত্তের ছবি আছে। এখানে মূলত এস এবং এস ড্যাশ দুইটা কেন্দ্র থাকে মূলত। ধরো কিছু কখনো এরকম দূরে চলে যায় পৃথিবী ঘুরতে ঘুরতে, আবার কখনো কাছে চলে আসে। তো যখন হচ্ছে যে অংশটা দূরে চলে যায় তখন হচ্ছে আমরা শীতকাল বলি, যে সূর্যের তাপ ঠিক মতন পৌঁছায় না বা তাপমাত্রা কম হয়, তখন আমাদের শীতকাল দেখা যায় বার্ষিক গতির কারণে, তাই না? পরে চলে আসো ক্ষেত্রফলের সূত্র বলে। তাহলে ল অফ এরিয়া। এরিয়া এটা কি? পর্যায়কালের না, পর্যায়কাল তো সময়ের সূত্র, যেটা দ্বিতীয় সূত্রের কোনো অপর নাম নেই, ক্ষেত্রফলের সূত্র। আর তৃতীয় সূত্রের অপর নাম কি আছে? সময়ের সূত্র, সেটা হচ্ছে পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্র, ঠিক আছে, বা আবর্তনকালের সূত্র বলে। তাহলে এই ক্ষেত্রে একটু রাশিমালা আছে। t² ভেরিয়েশন টু a কিউব, এটা নিচে দেখতে পাবো তোমরা, t² ভেরিয়েশন টু a কিউব। তাহলে এটা হচ্ছে টাইমের সূত্র, তাই না? তাহলে একটা নেমোনিক আছে EAT, ইট। ইট মানে খাওয়া। ইতে হচ্ছে প্রথম সূত্রটা কি? ইলিপস, উপবৃত্তের সূত্র। তারপরে এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র। টিতে কি? টাইম, সময়ের সূত্র। তাহলে প্রথম সূত্রের নাম কি? উপবৃত্তের সূত্র, অপর নাম কক্ষের সূত্র, কক্ষের। দ্বিতীয় হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, এর কোনো অপর নাম নাই। আর তৃতীয়টা কি বললাম? পর্যায়কাল বা আবর্তনকালের বা সময়ের সূত্র। তাহলে টি, টাইমের সূত্র। তাহলে এবার কথা হচ্ছে যে প্রথম সূত্র থেকে কি কি জানা যায়, খুব ইম্পর্টেন্ট। সূর্যের চারিদিকে গ্রহের কক্ষপথের আকৃতি জানা যায়। আকৃতি জানা যায় কোনটা থেকে? প্রথম সূত্র থেকে। দ্বিতীয়টা হচ্ছে কক্ষীয় বেগ এবং মধ্যবর্তী দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে, বেগ আর দূরত্ব। আর তৃতীয় সূত্র যেটা, সেটা হচ্ছে কক্ষপথের আকার এবং অতিক্রান্ত সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম সূত্র কি? আকৃতির সাথে। দ্বিতীয় হচ্ছে বেগ আর মধ্যবর্তী দূরত্বের সাথে। আর তৃতীয়টা হচ্ছে কক্ষপথের আকার আর সময়। সময়, তাহলে সময় কথাটা উল্লেখ আছে, তাহলে সময় সূত্রের সাথেই যাবে। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে আমরা এই যে দেখলাম উপবৃত্ত, এই উপবৃত্তের ক্ষেত্রে একটা পরাক্ষ থাকে। পরাক্ষের দৈর্ঘ্য ধরা হয় কত? পরাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a ধরা হয়। ঠিক আছে? এখন
যদি তুমি তৃতীয় সূত্র কি বলছে, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, পর্যায়কাল মানে টি এর বর্গ, সূর্য থেকে তার গড় দূরত্ব হচ্ছে এ, হ্যাঁ মানে 2a, এর হচ্ছে ঘন এর সমানুপাতিক, এরকম, ঠিক আছে। তাহলে হচ্ছে 2a কিউব দিলে হচ্ছে 8a কিউব দাঁড়াচ্ছে। এবার যেহেতু 8টা ধ্রুব সংখ্যা, তাহলে টি স্কোয়ার ভেরিয়েশন টু a কিউব, এরকম দাঁড়াচ্ছে ব্যাপারটা। আবার যদি তুমি এটা পরাক্ষ টোটাল দৈর্ঘ্য কি a, যদি বলো পরাক্ষের অর্ধেক তাহলে কি পাবো, পরাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, যদি পরাক্ষের অর্ধেক বলি তাহলে পাবো শুধু a। তো প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ মানে টি এর স্কোয়ার, গ্রহের আবর্তনকালের পরাক্ষের অর্ধেকের, দেখছো পরাক্ষের অর্ধেকের মানে শুধু এ এর ঘনফলের সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে কিন্তু গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক বলছিল, এখানে কিন্তু এসে পরাক্ষের অর্ধেকের কথা বলতেছে, ঠিক আছে। তাহলে গ্রহের আবর্তনকাল এর ভরের উপর নির্ভর করে না। সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব যত কম হবে, গ্রহ সূর্যের যত নিকটে থাকে তার আবর্তনকালও তত কম। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি বর্তমানের দূরত্বের অর্ধেক হয়ে যায় তাহলে কী হবে, এক বছরের দিনের সংখ্যা কত হবে, বর্তমানে আছে 365 দিন, তখন 129 দিনে বছর হয়ে যাবে, পারবো কি না। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে তাড়াতাড়ি ঘুরে আসতে পারবে না পৃথিবী সূর্যের চারিদিকে, তাহলে 129 দিনে বছর হয়ে যাবে। মহাকর্ষ এটা কি গ্র্যাভিটেশনাল, তাহলে কি বললাম যে যে কোনো দুটি বস্তু কণার ভিতরে আকর্ষণ হচ্ছে মহাকর্ষ। আর পৃথিবী এবং অন্য কোনো একটি বস্তু এর ভিতরে আকর্ষণ বলকে বলা হয় কি অভিকর্ষ, এর অপর নাম কি মাধ্যাকর্ষণ। আমি যদি বলি পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ, এটা কি পৃথিবীর সাথে চাঁদ, তাহলে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষণ। যদি একটা বস্তু যদি পৃথিবী বলে দিই তাহলে একটা দেখো একটা গাছের আমের মতো, গাছের আমের ভিতর পৃথিবী এবং একটা গাছের আমের ভিতরে এই আকর্ষণটা কি, এটা অভিকর্ষণ। তো এখানে দেখছো যে 1687 লিখছে, ভিতর বাইরে কি ছিল 1681 ছিল। তো স্যার আইজাক নিউটন এই আপেল পতনের এটা আবিষ্কার করেন এই সূত্র। তো এই সূত্র তো ছোটোবেলা থেকে পড়ছো তোমরা, পরস্পরকে আকর্ষণ করে ভরের গুণফলের সাথে কি সমানুপাতিক, ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের কি বর্গের স্থানানুপাতিক, আর সংযোজক সরল রেখার বরাবর কে করে। এখন বলতেছে এই সূত্রে টোটাল 3টা অংশ আছে, কয়টা, 3টা, এবং এর ভিতর দুইটি অংশ বলের পরিমাণ সম্বন্ধীয় আর একটি অংশ হচ্ছে বলের প্রকৃতি সম্বন্ধে, পারবা কিনা। 2টা অংশ কি পরিমাণ সম্বন্ধে আর একটা অংশ প্রকৃতি সম্বন্ধে, পরিমাণ আর প্রকৃতি, 2টা পরিমাণ একটা প্রকৃতি। এবার আছে জি কি মহাকর্ষীয় ধ্রুবক, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক। এটা হচ্ছে প্রবেশতা, প্রবণতা, দিকদর্শিতা বা বস্তুকণা দুটির ভৌত অবস্থায় কোনো কিছুর উপরই নির্ভর করে না। জি এর মান এবং একক অবশ্যই লাগবে, 6.67 × 10⁻11, হ্যাঁ নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স। তো পৃষ্ঠে কিছু নাই। মহাকর্ষ বলের প্রকৃতি দেখতে পারো, এটা কি অবশ্যই আকর্ষণ বল। মহাকর্ষ বলকে বিকর্ষণ করে কখনো, কাউকে বিকর্ষণ করে না। সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। ভরের গুণফলের সাথে কি সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্ত। তাহলে কোনো একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভার বলা হয়। কি হ্যাঁ ওজন বা ভার, আমি নিউমনিক মনে রাখতাম ওভার আছে না ক্রিকেট খেলা ওভার। ওজন হচ্ছে ভার আর ভর কি, ভর হচ্ছে ওজন না, ওজনটা কি বলবো ভার। তাহলে ভর এবং ভার আলাদা জিনিস। তাহলে নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিপাদন করা যায়। দেখো এইটুকুই তোমাদের জানতে হবে। অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনে তোমার এইটুকুই কাজ, এটুকুই পড়া যে নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিপাদন করা যায়, এটুকু জানতে হবে। আসলে একাডেমিকেও তোমার অনেকটা এরকমই যে তুমি শুধু জানবা কি সমীকরণ বা সূত্রটা তুমি জানবা, সূত্র প্রতিপাদন করতে যাবো না। যাই হোক, টি স্কোয়ার ভেরিয়েশন টু আর কিউব, এটা কি ওই যে কেপলারের তৃতীয় সূত্র আমরা করেছিলাম, ওখানে এ কিউব ছিল, এখানে আর কিউব আসছে। তো সূর্যের ভর নির্ণয়, তো টি হচ্ছে 365 দিন, কত সেকেন্ড বের করলো। এবার আর দেখো এইখানে আর যে মানটা ধরছে সেই মানটাকে কি বলি আমরা, 15 কোটি কিলোমিটার বলি। পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব সেটাকে বলা হয় কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা কি পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, এই মানটা কত 15 কোটি কিলোমিটার।
15 কোটি কিলোমিটার। ঠিক আছে, এবার জি এর মান একটু আগে যে দেখলে একক সহ লাগবে। এবার এম এর ভর কত লাগবে? এম সূর্যের ভর পাবো হচ্ছে 2 × 10⁻30 কেজি, হচ্ছে সূর্যের ভর 2 × 10⁻30 কেজি। এরপর কি বললো? পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেল কিন্তু ভর অপরিবর্তিত থাকলো, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কয় গুণ হবে? 4 গুণ। অভিকর্ষ ত্বরণ হবে 4 গুণ। পরের পেজে আসো। কে আমরা কি বলি? সার্বজনীন ধ্রুবক বলি, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলি। এখন জি এর যে একক আমরা দেখছি, মাত্রাটা একটু দেখবো। মাত্রার জন্য একটা নিউমনিক আছে, জানো না? লাটিম। এল হচ্ছে লাটিম এর টি এম, আমরা কি বলি? লাটিম এর টি এম। এল কি হবে? প্রথমে দেখো 3 2 1 করে যাবে, তো 3 এল এর হচ্ছে কিউব, তারপরে হচ্ছে টি, তারপরে 2, এম এর হচ্ছে 1। কিন্তু মনে রাখতে হবে যে এই দ্বিতীয়টা আর তৃতীয়টা হ্যাঁ মাইনাস ব্যালেন্স হবে। হ্যাঁ, এল এর পর যে 3 আছে, এই 3 কি? +3, আর -2 -1, তাহলে কাটাকাটি করলে কি? 0, হ্যাঁ -3। বুঝতে পারছো? লাটিম এল টি এম মনে থাকবে। এবার পৃথিবী যদি এই যেরকম ক্রমাগত যদি ভরটর হারায় বা কেন্দ্রের দিকে চলে আসতে থাকে, তাহলে কী হবে? একটা গতিপথ সর্পিল আকার হবে। পড়ছি না আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, এরকমভাবে কেন্দ্রে যেয়ে পড়বে। অভিকর্ষ ত্বরণ, তো পৃথিবীর দিকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এটাকে সমত্বরণের একটা উদাহরণ হিসেবে আমরা পড়ছিলাম, মনে পড়ে? সমত্বরণ কোনটা? সমত্বরণের উদাহরণ। এটা হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার, আর মাত্রা হবে LT⁻²। অভিকর্ষ ত্বরণ হচ্ছে এই জিনিসটা বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। আর পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ ধরা হয়। কত ডিগ্রি অক্ষাংশে? 45। তো বেশিরভাগ জিনিস 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ ধরা হয়েছে। যেমন তুমি যদি চাও যে বায়ুচাপের মান যেটা, ওটা 45 ডিগ্রিতে। ঠিক আছে, এরপর দেখো মহাকর্ষ ধ্রুবক এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণের ভিতরে সম্পর্ক। জি সমান হচ্ছে GM/r²। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের সাথে কীভাবে? বর্গের ব্যস্তানুপাতিকের সম্পর্ক পৃথিবীর ব্যাসার্ধের সাথে। এরপর দেখো আবার বললো যে বর্গের ব্যস্তানুপাতিক। এবার দেখো পৃথিবীর ভরটা একটু দেখো। এখানে পৃথিবীর ভর হচ্ছে 5.983 × 10⁻24 কেজি। তাহলে আমরা একটু আগে সূর্যের ভর কত দেখছিলাম? সূর্যের ভর হচ্ছে 2 × 10⁻30 কেজি। আর যদি পৃথিবীর ভর বলি, এবার কি বলবো? 6, এটাকে 5.93 ধরছি না, এটা আমি 6 হিসেবে ধরে নিচ্ছি, × 10⁻24 কেজি। আমি মনে রাখতাম কীভাবে? এবার দেখো এখানে 24 আছে, এখানে 6 আছে, কী হবে? 30। তাহলে হচ্ছে 10⁻30 সাথে এভাবে মনে রাখতাম পৃথিবীরটা। আর ব্যাসার্ধ কি এরকম দেওয়া যায় বৈজ্ঞানিকভাবে, বা হচ্ছে অনেক সময় 6440 কিলোমিটার। এটা হচ্ছে তুমি মুখস্থ রাখো, রাউন্ড ফিগারে মনে রাখো। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6440 কিলোমিটার। এবার আসো, যদি বলে যে ভূপৃষ্ঠে জি এর মান কত হয়, তাহলে জি সমান এত। তাহলে 9.8465 পার মিটার স্কোয়ার, 9.8465। এটা হচ্ছে ভূপৃষ্ঠে জি এর মান। বস্তুর ওজন, এখানে পৃথিবীর ভর, একটা জিনিস সমীকরণটা তুমি জাস্ট দেখে রাখতে পারো, এখান থেকে ইম্পর্টেন্ট না। এবার আসো মহাকর্ষীয় ধ্রুবক মানে কি? ক্যাপিটাল জি, আর অভিকর্ষ ত্বরণ স্মল জি, এই দুটোর ভিতর কী কী সম্পর্ক আছে? তো জি হচ্ছে একটা সার্বজনীন ধ্রুবক, কিন্তু স্মল জি হচ্ছে একটা পরিবর্তনশীল রাশি। ক্যাপিটাল জির মান দেখলে আর স্মল জি এর মান তো হচ্ছে 9.8। তো জি হচ্ছে স্কেলার রাশি, কিন্তু স্মল জি কি? ভেক্টর রাশি, যেহেতু ত্বরণ ভেক্টর রাশি। জি এর মান কোনো বস্তুর ভরের উপর বা ভূকেন্দ্র থেকে দূরত্বের হিসাবের উপর নির্ভর করে না। এছাড়া কি বললাম? প্রকৃতি, প্রবেশতা, প্রবণতা, দিকদর্শিতা কোনো কিছুই নাই। তাহলে জি সমান GM/r², এরকম একটা সূত্র দাঁড়াচ্ছে। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ বলতেছে।
এটা দেখছো পৃথিবীর ব্যাসার্ধ জি এর মান দেখছো। এই যে পৃথিবীর গড় ঘনত্ব, দেখো গড় ঘনত্ব নির্ণয়ের রাশিমালা কি 3g/4πgr, এরকম দেখতে পারো। আচ্ছা দেখো পৃথিবীর আয়তন এটুকু একটু দেখে রাখতে পারো, 4/3πr3, বুঝছো না, যে গোলকের পৃথিবীর ঘনত্ব গড় ঘনত্ব কত 5.48 × 10⁻³ kg/m²। তাহলে এবার আসো এখানে আমি কিছু কথা বলবো। এক হচ্ছে যে এটা 5.48 এর জায়গায় আমরা 5.5 মনে রাখি, গুণ 10⁻³ কি 3 নাকি -3? ওই যে এই ভুল কিন্তু হয়ে যায় 10⁻³ ঠিক আছে। কারণ কি ঘনত্ব জানি তো, পৃথিবীর ঘনত্ব অনেক বেশি হবে, মাইনাস হবে না, বেশি হবে, বেশির দিক হবে, হাজারের উপর যাবে আর কি। এবার আসো কেজি এককে, এবার কিন্তু পার মিটার কিউব। আচ্ছা এক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস বলছিলাম যে যদি ঘনত্ব বলে তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারে অধ্যায় 2, 3, 4, 5 ঠিক আছে, মানে স্থিরতড়িৎ চলতড়িৎ, তারপরে হচ্ছে চুম্বকের 2টা অধ্যায়, এইগুলো অধ্যায়তে বললে ঘনত্ব হবে পার মিটার স্কোয়ার একক, সামনে কোনো একটা একক থাকবে পার মিটার স্কোয়ার একক, আর বাকি সব ক্ষেত্রে পার মিটার কিউবে হবে। তুমি যদি ফিজিক্স ফার্স্ট পেপারে যাও তাহলে পার মিটার কিউব, যদি কেমিস্ট্রিতে যাও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই, যদি মানুষের রক্ত ইত্যাদি ঘনত্বতে যাও সব ক্ষেত্রে পার মিটার কিউবে হবে। কিন্তু এই যে ফিজিক্স সেকেন্ড পেপারে বিদ্যুৎ আর চুম্বক এইগুলোর ক্ষেত্রে পার মিটার স্কোয়ারে হবে, ঠিক আছে। এটা দেখেও তোমার অনেক ক্ষেত্রে মুখস্থ করা বা অনেক ক্ষেত্রে তুমি দেখেই চিনে ফেলতে পারবো যে এটা, ঠিক আছে। আমি পড়ানোর সময় দেখা দেবো আবার। অভিকর্ষ স্থানের পরিবর্তন, তাহলে জানো এই যে 45 ডিগ্রি অক্ষাংশে আমরা আদর্শ ধরছি, এটা হচ্ছে আদর্শ মান কত 9.80665, আর হিসাবের সমীকরণের জন্য 9.78918 বা 81 এরকম করে ধরা হয়। এখান থেকে দেখো যে দশমিকের পর যদি 5-এর বেশি থাকে তাহলে তার আগেরটাই 1 যোগ করতে হয় না, তো এখান থেকে এই যে 9.81 ধরা হয়। কিন্তু এই যে হিসাবের সুবিধার জন্য এইটা যে ধরছে 9.78918, অভিকর্ষ ত্বরণ কোনো ধ্রুবক নয়, 3টি বিষয়ের উপর নির্ভর করে অভিকর্ষ ত্বরণ। এক হচ্ছে উচ্চতার ক্রিয়া, অক্ষাংশের ক্রিয়া, আর কি পৃথিবীর ঘূর্ণন বা আহ্নিক গতিক্রিয়া। অক্ষাংশের আর কি বলতেছে আকৃতি বলতেছে। এবার দেখো অক্ষাংশের উপর নির্ভর করে কিন্তু দ্রাঘিমাংশের উপর নির্ভর করে না। পৃথিবীর আহ্নিক গতির উপর নির্ভর করে কিন্তু বার্ষিক গতির উপর নির্ভর করে না, ঠিক আছে। পৃথিবীর আকৃতির উপর নির্ভর করে, আকারের উপর নির্ভর করে না, এটাও দেওয়া যায়, এটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। বেশিরভাগ আমি এই দুটো অপশানে দিতে দেখি, ঠিক আছে। তাহলে এগুলো অবশ্যই তোমার পড়তে হবে, 3টা বিষয়, হ্যাঁ, সুপার ডুপার ইম্পর্টেন্ট টপিক। কী বিষয়ের উপর নির্ভর করে। তারপর হচ্ছে জি সমান হচ্ছে 4/3πgr. দেখো কোনো বস্তু যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে চলে যায়, তাহলে উপরে চলে যায় সেক্ষেত্রে কী হবে, তাহলে এই ক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠ থেকে জি এর মান কম হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে কম হবে যদি উপরে যাও। আর যদি ভিতরের দিকে যাও, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি নিচের দিকে যাও সেক্ষেত্রেও জি এর মান অপেক্ষা কম হবে। তো এই দুই ক্ষেত্রে তোমার কম হবে, উপরে গেলেও কম, নিচে গেলেও কম। তাইলে কোন ক্ষেত্রে কি হয়, একটু রাশিমালা আছে আমাদের, এই একটা আর এই একটা। দেখো GH যদি হাইট উপরের দিকে যাও তাহলে G × 1 - 2h/r, আমি আবার লিখলাম দেখেই 2h/r। তাহলে এখানে কি, এখানে একটা 2 আছে, কিন্তু যদি পৃথিবী থেকে গভীরে যাও তাহলে GH ড্যাশ, এটা G ড্যাশ দিলাম আমি শুধু, G × 1 - h/r। তাহলে দেখো পার্থক্য কি, এখানে একটা 2 আছে, এখানে 2 নাই, ঠিক আছে। তাহলে দুই ক্ষেত্রে উপরে গেলে নিচে গেলে দুই ক্ষেত্রে কিন্তু কমবে, তবে রাশিমালা একটু 2 আছে 2 নাই, এটুকু পার্থক্য। তারপর দেখো ভূপৃষ্ঠের উপরে গেলে জি এর মান কমে, আবার পৃথিবীর অভ্যন্তরে গেলেও সেখানেও জি এর মান কমে। পৃথিবীর কেন্দ্রে কোনো আকর্ষণ নেই এবং পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 হয়, এই কারণে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও 0 হয় জানো। সুতরাং ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি এবং কেন্দ্রে ভূপৃষ্ঠে জি এর মান কত পড়ছিলাম মনে আছে নাকি, 84665, দেখো 9.8465।
9.8465। ঠিক আছে, এখন এখানে একটা মজার বিষয় বলবো। দেখো আমরা আদর্শ মান ধরছি কত, এখানে সর্বোচ্চ ছিল 9.8065 আর এখানে কি 9.84। দেখছো কতখানি বেশি, ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। এরপর হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে, পৃথিবীর পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় এবং পৃথিবীর হতে ডি গভীরতায় বলতেছে অভিকর্ষ ত্বরণের মান সমান। তাহলে জি এর সাপেক্ষে এইচ কী হবে, এইচ হচ্ছে d/2 এরকম দাঁড়াবে। এইচ মানে কি, আমি বলতেছি যে হাইট, উপরের দিকে হচ্ছে এইচ আর নিচে ডেপথ, ডিতে হচ্ছে ডেপথ গভীরতায়। ঠিক আছে, তাহলে এর সমান d/2। এইখানে আমি বেশ কিছু জিনিস একটু নোট করে রাখছি, একটু মজার জিনিস বা একটু কনফিউজিং জিনিস। জি এর মান সর্বোচ্চ বা সর্বাধিক যদি বলে তাহলে আমরা দেখাবো কোথায়, মেরুতে। জি এর মান সর্বোচ্চ বা সর্বাধিক বললে লাগাতে হবে মেরুতে। আচ্ছা, যদি বলো যে জি এর মান সবচেয়ে বেশি কোথায়, তাহলে বলতে হবে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। যদি বলো যে জি এর মান সর্বনিম্ন কোথায়, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, এরপর যদি বলে জি এর মান কোথায় শূন্য, তাহলে হতে পারে ভূকেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, অথবা আরও কিছু জিনিস আছে না, মহাকাশযানের ভিতরে কোনো জি থাকে না, আরও এটা ওজনহীনতা অনুভব করে, এরকম জায়গা হতে পারে। ছবিটা দেখো, এটা দেখো, এই যে মানচিত্রের উপরের দিককে উত্তর ধরা হয়, জানো না, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, এদিকে পূর্ব, তাহলে এদিকে হবে পশ্চিম। ঠিক আছে, তাহলে এই দেখো এই পৃথিবীটা এরকম করে ধরা, মনে করো যে উপরের নিচে এরকম চাপ দিয়ে ধরা, এদিকে তাহলে একটু বেড়ে গেছে। তাহলে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, উত্তর দক্ষিণে কিছুটা চাপা এবং নিরক্ষ অঞ্চলে কিছুটা স্ফীত। এর আকৃতিকে বলা হয় রসাক্ষ উপগোলক। কি, রসাক্ষ উপগোলক, রসাক্ষ উপগোলক, অবলেট স্ফেরয়েড। পৃথিবীর মেরু ব্যাসার্ধের চেয়ে নিরক্ষীয় ব্যাসার্ধ প্রায় 22 কিলোমিটার বেশি। কোনটা বেশি, মেরু ব্যাসার্ধের চেয়ে নিরক্ষীয় ব্যাসার্ধ, মানে এই যে বিষব, বিষব মানে কিন্তু নিরক্ষীয়, এটা তো বোঝো। তাহলে বেশি কোন দিকে, এই দিকে বেশি, 22 কিলোমিটার বেশি, এদিকে কম, এদিকে বেশি। এটা বলা হয় কি, রসাক্ষ উপকূল। এরপর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলে জি এর মান সর্বোচ্চ এবং নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন হয়। তো ঠিক আছে, আমরা এটা পরে দেখবেন, আর একটা ছবি আছে। এখানে চলে আসো, এই যে বিষুব অঞ্চলে, তার মানে এই যে বিষুব অঞ্চলে এই বরাবর যদি ধরো ল্যামডা, ল্যামডা কত হবে, 0 ডিগ্রি। আর যদি মেরু বিন্দুতে হয় তাহলে এখানে ল্যামডা হবে 90 ডিগ্রি। পারবো কি না, এই যে বিষুব রেখায়, বিষুব রেখায় ল্যামডা হবে 0 ডিগ্রি, তাহলে কজ ল্যামডা সমান 1, কজ 0 তো 1, সাইন 0 হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ল্যামডা হচ্ছে 90, এখানে কজ ল্যামডা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে পৃথিবীর আহ্নিক গতির জন্য বিষুবীয় অঞ্চল বা নিরক্ষরেখায় জি এর মান সর্বনিম্ন এবং দুটি মেরুতে সর্বোচ্চ হয়। তাহলে এই যে এখানে কথাটা আমরা বলছি যে সর্বোচ্চ কোথায়, মেরুতে, তাইছো, যে মেরুতে সর্বোচ্চ। সবচেয়ে বেশি কোথায়, ভূপৃষ্ঠে। সবচেয়ে বেশি যদি কোশ্চেন চাই তাহলে আমি ভূপৃষ্ঠ দেখাবো। এক্স্যাক্টলি, এই জায়গাটাই হচ্ছে প্যাচ। ভূপৃষ্ঠ হতে এর উপর উঠলে জি এর মান কমে, উপর উঠলে জি এর মান কমে, অভ্যন্তরে নামলেও জি এর মান কমে, জানো। যদি বিষুব থেকে মেরুর দিকে যাও তাহলে জি এর মান কী হবে, বাড়বে। ঘূর্ণনজনিত কারণে মেরু অঞ্চলে জি এর মান অল্প কমে, কিন্তু বিষুব অঞ্চলে বেশি কমে। তাহলে ঘূর্ণনের কারণে দেখো দুই দিকে কিন্তু কমতেছে, ঘূর্ণনের কারণে স্বাভাবিকের থেকে কমতেছে, কিন্তু মেরু অঞ্চলে অল্প কমতেছে, বিষুব অঞ্চলে বেশি কমতেছে, বিষুব বেশি। আচ্ছা, মেরুতে জি এর মান কত, 9.832, বিষুব অঞ্চলে 9.780। তাহলে দেখছো পার্থক্য কত, এখানে 78, এখানে 83, তাহলে কত, পয়েন্ট আচ্ছা 05। আচ্ছা, এরপর হচ্ছে ঢাকায় জি এর মান 78, রাজশাহীতে হচ্ছে 790। আর একটা এক্সট্রা ইনফো এখানে লেখা আছে, ক্রান্তীয় অঞ্চলে কত, 9.78918 মিটার পার সেকেন্ড। এটা একটু লিখে নিব সবাই বইতে, ক্রান্তীয় অঞ্চলে। জি এর আদর্শ বা ব্যবহারিক মান কত ধরা হয়, 9.81 ধরা হয়। পৃথিবীর জি মান জানলে পৃথিবীর গড় ঘনত্ব সম্পর্কে জানা যায়। তোমরা জানো যে পৃথিবীর নিজ অক্ষের উপর কত, 24 ঘন্টায় একবার আবর্তন করে, তাহলে এটাকে আমরা একদিন হিসেবে বিবেচনা করি।
এই যে নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন কিন্তু মেরুতে সর্বাধিক। তাহলে যে সর্বাধিক বললেও কি দাঁড়াইতে বলছিলাম মেরুতে, সর্বোচ্চ বললেও মেরুতে। ক্রান্তীয় অঞ্চলে 9.78918 মিটার পার সেকেন্ড। এখানে আসো, এই যে এই প্যারাটা পড়ার জন্য আমরা একটা চিত্র এঁকে নেব। এদিকে দেখো, ধরো যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীর কেন্দ্রেতে জি এখানে কত, জি সমান 0। পৃথিবীর ভিতরে যদি কোনো স্থান হয় তাহলে জি ভেরিয়েশন টু আর, বুঝো কিনা? পৃথিবীর ভেতরে জি হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক হয়, কিন্তু পৃথিবীর বাইরে জি ভেরিয়েশন টু 1/স্কয়ার। ঠিক আছে? এইখানে এই প্যারাতে এই তিনটা লাইনে বোঝাতে চাইছে। বাইরে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ভিতরে কি ব্যাসার্ধের সমানুপাতিক। মহাকর্ষ ক্ষেত্র দেখো, এই যে যত ক্ষেত্র বলবে তুমি দাগাবায়ের জনক হচ্ছে ফ্যারাডে। তড়িৎ ক্ষেত্র, বিভব ক্ষেত্র, মহাকর্ষ ক্ষেত্র সব হচ্ছে ফ্যারাডে। এখানে ফ্যারাডের নাম লিখেছিল নাকি? তাহলে ই সমান কি F/m, এর একক এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন পার কেজি, আর এর মাত্রা হচ্ছে LT ইনভার্স স্কয়ার। এক্ষেত্রে তুমি দেখো ইজি, এটা হচ্ছে জি এর সমান। ঠিক আছে? বলতেছে কোনো ভূপৃষ্ঠে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ইজি হইলে সেটা কি অভিকর্ষ ত্বরণ জি এর সমান। ইজি হইলে সেটা অভিকর্ষ ত্বরণ জি এর সমান। এই যে নিচে বলছে যে পৃথিবীর ক্ষেত্রে কোনো বস্তুর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ একই। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণ দুটো জিনিস একই। প্রাবল্য ই সমান হচ্ছে GM/r²। দেখো, সুষম গোলকের খোলকের ভিতরে সকল বিন্দুতে অবস্থিত বিন্দুতে প্রাবল্য 0 হয়। প্রাবল্য কত? 0। আমি মনে রাখতাম হচ্ছে প্রাস। প্রাবল্য কি 0, প্রাবল্য 0। সুষম গোলাকার ভেতরে অবস্থিত বা গোলকের ভেতরে অবস্থিত সকল, একটা গোলক তাহলে বিবেচনা করো। তাহলে এই বিন্দুতে প্রাবল্য কি 0, এই বিন্দুতে কত 0, এই বিন্দুতে কত 0, এই বিন্দুতে কত 0। তাহলে এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরে নাকি কাছে, এর উপর কিছুই যায় আসে না। এরপর কি দেখলাম, অভিকর্ষীয় প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ ই এবং জি দুটো পরস্পর সমান। মহাকর্ষীয় বিভব এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে কী হবে, জুল পার কেজি অথবা মাত্রা হবে L² ইনভার্স স্কয়ার। তাহলে ডাব্লু ভেরিয়েশন ভি সমান কি W/m। ভি হচ্ছে কি বিভব, ভি হচ্ছে বিভব, তাহলে W/m। তো আকর্ষণ বলের অভিমুখে যদি সরণ হয় তাহলে বিভব পার্থক্যকে ঋণাত্মক, এবং আকর্ষণ বলের বিরুদ্ধে সরণ হলে বিভব পার্থক্যকে ধনাত্মক করে ধরা হয়। এটা একটা পড়বা, অভিমুখে হলে ঋণাত্মক আর বিরুদ্ধে হলে ধনাত্মক করতে হবে। ভি ইজ ইকুয়াল টু -GM/r, নেগেটিভ GM/r। এরপর কি এইখানে খুব ইম্পর্টেন্ট কথা, যেহেতু এই সমীকরণে হচ্ছে একটা মাইনাস চিহ্ন আছে, সেহেতু এটা সবসময় ঋণাত্মক হয়। দেখো, অসীমে কোনো বস্তুর মহাকর্ষ বিভব সর্বোচ্চ হয় এবং অসীমে এই সর্বোচ্চ মানটা কত ধরা হয়, 0 ধরা হয়। তাহলে মহাকর্ষ বিভবের মান নর্মালি কেমন, নেগেটিভ, নর্মালি নেগেটিভ। তুমি যত দূরত্ব পারবা তত সেটা ধনাত্মক হতে থাকবে। ধনাত্মক হতে হতে কী হবে, আস্তে আস্তে সর্বোচ্চ 0-তে এসে থামবে অসীমে পৌঁছে গেলে। এরপর এখানে কি বলতেছে, দেখো, সুষম গোলকের ভেতরে বিন্দুতে অবস্থিত সকল বিন্দুতে বিভব স্থির থাকে। তাহলে ওই আগের মতনই এখানে দাও, তুমি এখানে দাও, কেন্দ্রে দাও, সাইডের দিকে দাও, যে বিন্দুই হোক বিভব হচ্ছে স্থির। তাহলে নেমনিক আমি বানাইছি কি বিস্থির, কিন্তু প্রাবল্য কি 0। প্রাবল্য 0, বিভব স্থির, প্রাস। প্রাবল্য 0 বলছিলাম কি প্রাস। অসীম দূরত্বের জন্য বিভব কি 0, আগে বলছি। এরপর দেখো, ই সমান হচ্ছে F, এখানে কি হবে -dv/dr। এই সমীকরণটা লাগবেই। আমার বার এইচএসসি পরীক্ষাতে আইছিল যে প্রাবল্য এবং বিভব ই এবং ভি এর ভিতরে সম্পর্ক কী। হ্যাঁ, প্রাবল্য এবং বিভব এর ভিতরে সম্পর্ক কি, যে -dv/dr। পারবো, অনুসরণটা আছে, এমসিকিউ পাবা। এখানে চলে আসো, অভিকর্ষ কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। তোমরা ওই যে সায়েন্স অফ স্টুপিড দেখছো না,
ওখানে সব কিছুর ব্যাখ্যাতে কিন্তু দিত যে সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি, এই দিয়ে সব কিছুর ব্যাখ্যা, তাই না? সুষম দণ্ডের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র কোথায় অবস্থিত? মধ্যবিন্দুতে। কিন্তু যদি বেলনাকৃতি বস্তু হয় তাহলে হচ্ছে অক্ষের মধ্যবিন্দুতে। তাহলে আমি এখানে একটা নেমোনিক বানাইছি, সেটা হচ্ছে অমল। অমল মনে রাখতাম, মতে অক্ষের মতে মধ্যবিন্দুতে বেলনের ল নিছি। অক্ষের মধ্যবিন্দুতে কি? বেলন আকৃতির ক্ষেত্রে। বৃত্ত বা আংটি যদি হয় তাহলে কি? জাস্টের কেন্দ্রে, হ্যাঁ, তাহলে জ্যামিতিক কেন্দ্রে। আচ্ছা, যদি সামান্তরিক হয়, সামান্তরিকের ক্ষেত্রে কী হবে? হ্যাঁ, এই দেখো সামান্তরিক, এই যে আঁকলাম কর্ণ, এই দুটো ছেদবিন্দুতে, মানে এই বিন্দুতে হবে। কেমন? এই বিন্দুতে। আচ্ছা, একটা এক্সট্রা ইনফো আছে ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দুতে, মধ্যমা ত্রয়ের। তাহলে এই যে একটা ত্রিভুজ আমরা আঁকি, এই ত্রিভুজ এর মধ্যমা কি ছিল? আর হচ্ছে তাহলে এই বিন্দুতে হবে এর অভিকর্ষ কেন্দ্র। পারবো? ভর কেন্দ্র আছে, সেন্টার অফ মাস। আর এটা কি আছে? ভার কেন্দ্র। দেখো তাহলে যে সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে বস্তুর ভর কেন্দ্র আর বস্তুর ভার কেন্দ্র। তাহলে আমরা বলছিলাম কি ভার কেন্দ্র হচ্ছে ওজন, নেমোনিক কি বলছিলাম? ওভার, ওজনই হচ্ছে ভার, আর ভর কেন্দ্র হচ্ছে আলাদা জিনিস। এবার আসো, এবার তোমার ভর আর এবং ভারের ধারণাটা আরও একটু আবার লাগবে না, এখানে অ্যাপ্লাই করা লাগবে। দেখো কোনো বস্তুর ভর সবসময় স্থির থাকে, ওজন পরিবর্তিত হতে পারে, জানো না? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ভর কত? যা তাই, কিন্তু ওই বস্তুর ওজন 0, ঠিক কিনা? কারণ কি জি থাকে না। এরকম তোমার ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের ভিতর, ভর কেন্দ্র জিনিসটা সবসময় স্থির, ভার কেন্দ্র পরিবর্তিত হয়, কখনো থাকতে পারে, কখনো নিঃশেষ হয়ে যেতে পারে, ঠিক আছে? ভার কেন্দ্রটা পরিবর্তন হয়, কিন্তু ভর কেন্দ্রটা স্থির থাকে। যেমন তুমি ধরো এক গ্লাস পানির কথা চিন্তা করলে, পানিটা যখন গ্লাসে পানি ভর্তি আছে তখন কি ওর ভার কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে হবে। তখন তুমি পানি খেয়ে কিছুটা কমায় ফেলবা, পানি খেতে এই পর্যন্ত কমায় ফেলবে, তখন কি এই যতটুকু পানি আছে এর মাঝখানে ধরো এরকম একটা পজিশনে তখন ওর ভার কেন্দ্রটা চলে আসবে। তুমি আরও পানি কমাইলে তখন ভার কেন্দ্র কিন্তু আস্তে আস্তে নিচে চলে আসতে থাকবে, ওই বিন্দুর মধ্যবিন্দুতে বরাবর আসতে থাকবে। যখন পানি নেয়, ভার কেন্দ্র নেয়, পানি ভর্তি, ভর কেন্দ্র ভার কেন্দ্র একই বিন্দুতে, তাহলে কি ভার কেন্দ্রটা পরিবর্তিত হয়। হ্যাঁ, এখানে বলতেছে দেখো বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র নর্মালি আলাদা বিন্দু হয়, তবে কখনো কখনো ত্বরণ সমান হলে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতেও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার কি হচ্ছে ভর কেন্দ্র যেটা, এটা রৈখিক গতি সৃষ্টি করতে পারে কিন্তু আবর্তন গতি সৃষ্টি করতে পারে না। আর এটা হচ্ছে উলম্বভাবে, ওজন, এটা ওজন এই কারণে উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে শুধু। ভর কেন্দ্র সবসময় নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত থাকে, আর বলতেছে ভার কেন্দ্রের কোনো অস্তিত্ব মাঝে মাঝে নাও থাকতে পারে, যেমন ওজন যখন থাকে না তখন ভার কেন্দ্রেরও অস্তিত্ব থাকে না। মুক্তিবেগ, এটা কি বলতেছে? এসকেপ ভেলোসিটি, তাহলে আমরা ভিই এরকম দিয়ে প্রকাশ করি। তাহলে সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে তা পৃথিবীতে আর ফিরে আসে না, তাকেই হচ্ছে মুক্তিবেগ বলে। পারবো? তো পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 7 মাইল পার সেকেন্ড। এখানে একটা এসকেপ ভেলোসিটির রাশিমালা আছে, এখানে একটা রাশিমালা আছে। তো যদি এম না থাকে তাহলে আমরা বলতে পারি বস্তুর মুক্তিবেগ ভরের উপর নির্ভর করে না, কিন্তু ছোট হোক বা বড় হোক, যাই হোক মুক্তিবেগ একই হবে। যা বস্তুর মুক্তিবেগ কার? বস্তুর ভরের উপর নির্ভর করে না। দেখো বস্তুর ভরের উপর, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে কিসের ভরের উপর নির্ভর করে? এই দেখো ক্যাপিটাল এম কিন্তু এখানে আছে, ক্যাপিটাল এম কিন্তু আছে, গ্রহের ভরের উপর কিন্তু ঠিকই নির্ভর করে। স্মল এম নাই, তার মানে বস্তুর ভরের উপর নির্ভর করে না। যদি তুমি এক টনের একটা মহাকাশযান পাঠাও তার ক্ষেত্রেও মুক্তিবেগ যায়, একটা পাথর বা ঢিলা একটা খণ্ডের ক্ষেত্রেও সেম। তাহলে বস্তুর ভরের উপর নির্ভর করে না। শেষে একটা কথা বলছে মহাজাগতিক বস্তুর ভরের উপর নির্ভর করে, তার মানে কি ওই গ্রহ উপগ্রহ বোঝাচ্ছে। কেমন? এরপর দেখো কয়েকটি বস্তুর মুক্তিবেগ। তাহলে হচ্ছে পৃথিবীটা তো জানলে 11.2, এখানে আরও আছে 11.2 হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড, 7 বললে কি মাইল পার সেকেন্ড, আবার 25,000 যদি বলো তাহলে মাইল পার ঘন্টা, মাইল পার আওয়ার।
তাইলে এই যে বাকি যেগুলো আছে এগুলো আমি কি বানাইছিলাম? চাঁদের বুড়ি, তারপরে ম্যাজিক, এরপর বলতে পারো যে ম্যান আসলে আমরা ওই যে ইসের সাথে কার্টুনের সাথে মেলানোর জন্য ম্যান দিলাম, ম্যান দিয়ে মেলাতে একটু কষ্ট হবে। আচ্ছা, চাঁদের বুড়ি, চাঁদ তাহলে তো বুঝতেছো চাঁদ, এটা হচ্ছে 2.4। এখানে বইতে কিন্তু সিরিয়াল ওয়াইজ বাড়াই দিছে, যে কম থেকে বেশির দিকে দিছে। বুড়ি হচ্ছে কত? তাহলে 4.3। বুড়ি মানে হচ্ছে বুধ, ব দিয়ে বুধ। ম্যাজিক, ম দিয়ে মনে রাখবো কি মঙ্গল, মঙ্গল হচ্ছে কি 5.0। ম্যান আমি কি বলতেছি যে স্পাম, ম্যান কি করে? স্পাম মানে শুক্রাণু তৈরি করে না, এই কারণে বলতেছি শুক্র। ঠিক আছে, একটু গুজা মিল দিয়ে দেওয়া। আচ্ছা, 10.3 বুঝতে পারছো? আস্তে আস্তে বাড়ছে। চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। তাহলে চাঁদ হচ্ছে 2.4, তারপরে কত 4.3, তারপরে হচ্ছে 5, তারপরে 10.3। ঠিক আছে, হ্যাঁ। বৃহস্পতি জানো যে এটা হচ্ছে গ্রহরাজ সবচেয়ে বড়, তাহলে ওর হচ্ছে সবচেয়ে বড় হবে, এর ধারে কাছে নাই, প্রায় 60, তাই না? ওটা মনে রাখতে কোনো কষ্ট হবে না আশা করি। দেখো 1 মাইল হচ্ছে তোমার 1.6093 কিলোমিটার। তাহলে আমার পার একটা এমসিকিউ হয়েছিল যে 1 মাইল 1 কিলোমিটার থেকে কতটুকু বেশি? তাহলে আমরা বলি যে 609.3 মিটার বেশি। এরপর এখানে বেশ কিছু জিনিস আছে একটু কঠিন ধরনের। দেখো, আমরা এখানে তোমার যে প্রাপ্ত বেগ সেটার ভি হিসেবে ধরতেছি, আমাদের পৃথিবীর যে মুক্তি বেগ সেটার ভিই হিসেবে চিন্তা করতেছি। এর উপর আমরা বিভিন্ন রকম সম্পর্ক প্রকাশ করব, সম্পর্ক আকারে এখানে প্রকাশ করব। তাহলে দেখো ভিই, তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার লেস দ্যান ভিই স্কোয়ার বাই 2, এরকম যখন হয় তখন হচ্ছে 7.88 কিলোমিটার পার সেকেন্ড অপেক্ষা কম হয়। তখন এই জিনিসটা বলতেছে উপবৃত্তাকার পথে পৃথিবী ছেড়ে চলে যাবে যদি এতটুকু বলে তুমি ছুঁড়ে মারতে পারো। তাহলে আমরা এখানে নিচে হচ্ছে একটা ক্রম অনুযায়ী লিখছি, এটা তুমি আগে লিখে নাও বইতে, যে উপবৃত্ত উপ অধিপরা, উপবৃত্ত উপ অধিপরা, এভাবে সিরিয়াল অনুযায়ী পড়তাম। বলো, উপবৃত্ত উপ অধিপরা। তাহলে এখানে কি রেঞ্জ দিছি? 7.88 কিলোমিটার পার সেকেন্ড, এর কম দিছি 11.2, এর কম বেশি দুটোই আছে। তাহলে এখানে টোটাল 5টা ভাগ আছে। তাহলে যদি 7.88 এর থেকে কম হয় তাহলে কি উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, ত্যাগ করবে না, এক্ষেত্রে হচ্ছে পৃথিবীতে আবার ফিরে আসবে। তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার লেস দেন ভিই স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7.88 এর কম আসে। তারপরে হচ্ছে ভি স্কোয়ার সমান যদি ভিই স্কোয়ার বাই 2 দিই, তাহলে এক্ষেত্রে হচ্ছে বৃত্তাকার। বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং চাঁদের মতন উপগ্রহিত পরিণত হবে। তাহলে এটা কি আর একটু লিখে রাখবো, এটা হচ্ছে চাঁদ। এরপর যদি 7.88 এর থেকে বেশি কিন্তু 11.2 এর থেকে কম হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণটা ভি স্কোয়ার গ্রেটার দেন ভিই স্কোয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পৃথিবীকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে। তাহলে যে পৃথিবীকে ফোকাসে রাখতেছে, তাহলে বলতে গেলে পৃথিবী হচ্ছে ওই বস্তুর জন্য সূর্য হয়ে যাচ্ছে। মানে আমরা কি সূর্যকে উপবৃত্তাকারের ফোকাসে রেখে ঘুরতেছি না? তাহলে ওই পাথরখণ্ডের জন্য কিন্তু পৃথিবী হয়ে যাবে ওর সূর্য, এই যুক্তিতে বলতেছি। তাহলে এটা হচ্ছে ওই যে, তাহলে উপবৃত্ত তো লেখা আছে, ফোকাস কথাটা লিখবো নাকি সূর্য লিখে দেবো? আচ্ছা, এবার কি ভি সমান ভিই, সেটার জন্য বেগ কত বোঝায়? 11.2 বোঝায়। এই ক্ষেত্রে মানলে অধিবৃত্তাকার পথে এটা পৃথিবীর ছেড়ে চলে যায় এবং বাইরে চলে যায়, বলতেছে পৃথিবীর আকর্ষণ ছেড়ে বাইরে চলে যায়। যদি ভি গ্রেটার দেন ভিই দাও তাহলে এটা কি আর কখনোই ফিরে আসবে না, পরাবৃত্তাকার পথে না, বাইরে চলে যাবে। এখানে আসলে পার্থক্য তাহলে কিছুই থাকবে না। উপবৃত্ত উপ অধিপরা পারবো, উপবৃত্ত উপ অধিপরা। তাহলে এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। পরে আমরা যেগুলো সমীকরণ লিখলাম এগুলো কোশ্চেনে উল্লেখ থাকবে, তুমি ওটা চিনতে পারলেই হবে। তাহলে পৃথিবীর মুক্তিবেগ চাঁদ অপেক্ষা বেশি, কারণ যে যত বড় গ্রহ তার তত বেশি। এখানে আমরা দেখলাম কি চাঁদের কত
2.4 আর পৃথিবী কত 11.6। এরপর কি আছে মঙ্গল গ্রহের পৃষ্ঠ হচ্ছে এখানে ম্যাথ করে বের করছে 4.77, আমরা আগের পৃষ্ঠে করছিলাম কি 5, ঠিক আছে। তো পৃথিবীর ভর চাঁদের ভরের কত গুণ 81 গুণ, আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ 4 গুণ। তাহলে একটা জিনিস জানো যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ নাকি লিখবো চাঁদের অভিকর্ষ হচ্ছে পৃথিবীর 1/6 অংশ, 1/6 অংশ, ঠিক আছে, 6/1। পৃথিবীরটা কত বললে বলতে হবে চাঁদের 6 গুণ। তাহলে কোনো একটা বস্তুর ওজন পৃথিবীতে 60 নিউটন, চাঁদের বস্তুর ওজন কত হবে 10, 6 দিয়ে ভাগ করলাম আমরা। এবার চলে আসো মহাকর্ষ সূত্রের ব্যবহার পৃথিবীর গড় ঘনত্ব নির্ণয়। দেখো এখানে হচ্ছে 5.5 × 10⁻³ kg/m³। আমি এটা বলছি পড়াইছি, হ্যাঁ। এটা হচ্ছে খনিজ পদার্থ আহরণের অন্বেষণের জন্য এটা কাজে লাগে, খনিজ পদার্থ গবেষণায়। এটা হচ্ছে একবার রিটেনে দিয়েছিল খতে 2 মার্কের কোশ্চেন দিয়েছিল তোমাদের রিটেনে। এরপর আসো স্বাভাবিক উপগ্রহ। যেসব উপগ্রহ প্রাকৃতিক কারণে সৃষ্টি হয় তাদেরকে কি বলা হয় স্বাভাবিক উপগ্রহ বলা হয়। তো যে ভূপৃষ্ঠের পর্যায়কাল 24 ঘন্টা তার কক্ষপথকে কি বলে পার্কিং কক্ষপথ বলে, পার্কিং কক্ষপথ। এর পর্যায়কাল কত ঘন্টা 24 ঘন্টা। তার মানে কি পৃথিবীর যে স্থানে তুমি সেট করে দিবা ওই বিন্দুতেই ও ঘুরে আসবে। আচ্ছা চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ, এটা কি স্বাভাবিক উপগ্রহ তাই না, যা প্রায় 30 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। প্রায় 30 দিনে এখানে বলছে, আমরা ছোটো ক্লাসে ভূগোলে আরও কম পড়ছিলাম, 28 দিন 6 ঘন্টা 8 মিনিট এরকম কি যে এক্সাম ছিল, ঠিক আছে। তাইলে এখানে 30 দিন হিসেবে ধরছে। এখানে 3 স্তর বিশিষ্ট রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট স্থানে তুলে পৃথিবীর সমান্তরালে বেগ দেওয়া হয়। এটা একটু পড়তে পারো যে কয় স্তর বিশিষ্ট রকেট থাকে 3, তাহলে 24 ঘন্টা লাগে। তাহলে যে ভূ উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা তাকে বলা হয় পার্কিং কক্ষপথ। তো ব্যবহারটা একটু দেখতে পারো, টেলিফোন এবং ইন্টারনেটে আন্তঃমহাদেশীয় যোগাযোগ ব্যবস্থা এটা ব্যবহার করা হয়। আন্তঃমহাদেশীয়, নট অন্তঃমহাদেশীয়, পারবো আন্তঃমহাদেশীয়। এবার আবহাওয়া পূর্বাভাস দেওয়া, পৃথিবীর আকাশ সম্পর্কে, সমুদ্রের গভীরতা সম্পর্কে জরিপ, তারপরে রিলে স্টেশন হিসেবে কাজ করে। হ্যাঁ, প্রতিরক্ষামূলক পাহারা এবং বিভিন্ন সামরিক ব্যবস্থা এটা ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। সামরিক ব্যবস্থা এটা আমার সময় করে দিত কি বেসামরিক করে দিত। আন্তঃমহাদেশীয় মানে আন্তরে করে দিত অন্ত, আর সামরিকও বানায় দিত বেসামরিক। এই এছাড়া গ্রহ নক্ষত্র, খেলাধুলা, মহাজাগতিক রশ্মিসমূহ পর্যবেক্ষণ। তুমি জানো মহাশূন্যযানে জি যখন ত্বরণে গতিশীল হয় তখন মহাশূন্যচারী ওজনহীনতা অনুভব করতে পারে, কারণ কি তখন হচ্ছে জি মাইনাস জি ইকুয়াল টু 0 হয়। এরপর আছে সিনকম, সিন, তাহলে সিনকম হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন স্যাটেলাইট। সিনকম কমিউনিকেশনের থেকে দিয়েছে কম, সিনক্রোনাস আর কমিউনিকেশন এর থেকে বানিয়েছে সিনকম। তাহলে পুরো রূপটা একটু পূর্ণাঙ্গ রূপটা একটু জানলাম। পরের পেজে দেখো পোলার উপগ্রহ। পোলার উপগ্রহ সেটা হচ্ছে সাধারণত 500 থেকে 800 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয় বলতেছে, ঠিক আছে। এটা আমরা একটু এই পেজে এসে বোঝাবো। এখানে একটু দেখে রাখো কৃত্রিম উপগ্রহের এটা হচ্ছে বেগের সমীকরণ, পর্যায়কালের সমীকরণ আর এই উচ্চতার সমীকরণ, এই তিনটে একটু দাগ দিয়ে রাখবা। ভূপৃষ্ঠ থেকে আবর্তনকাল, আচ্ছা যত কাছে থেকে আবর্তন করবে তার আবর্তনকাল তত কম হবে, তত দ্রুত সে একবার ঘুরে আসতে পারবে। এই ছবিটা দেখো, বা এই আমি এটা আঁকতেছি, মনে করো এই উপরের দিকে উত্তর ধরা হয়, নিচের দিকে দক্ষিণ। তো এটার নাম আমাদের উত্তর মেরু। মেরু ইংরেজি কি পোল, পোল মানে মেরু, তাহলে এটা হবে পোলার। আর এটা কি হবে, হ্যাঁ এটা হচ্ছে এটা পূর্ব দিক, এটা হচ্ছে নিরক্ষীয় তল, নিরক্ষীয় তল, নিরক্ষীয় বা বিষুবীয় তল, নিরক্ষা বা নিরক্ষীয় তল বা বিষুবীয় তল। এখন কথা হচ্ছে যে পোলার উপগ্রহ, এখানে বলে যাই যে পোলার উপগ্রহ যেগুলো দেখো, পোলার উপগ্রহ তো সেগুলো কোন বরাবর, পোলার উপগ্রহ কোন বরাবর, এই বরাবর ঘুরবে।
ঠিক আছে। আর যেগুলো হচ্ছে তোমার এই যে ভূ স্থির উপগ্রহ, সেগুলো কিন্তু এই তল বরাবর, নিরক্ষীয় তল বরাবর পৃথিবীকে আবর্তন করবে। বুঝতে পারছো? বেসিক পার্থক্য হচ্ছে এটা। হ্যাঁ, এবার দেখো এখানে দেখো, আবার এই ছবিতে আমি আবার বলবো না ভূস্থির উপগ্রহ, তাহলে আমরা এটার কি বলতেছি? প্রথম কথা হচ্ছে এটা নিরক্ষীয় তলে ঘুরবে, তার মানে কি আমাদের এই হচ্ছে নিরক্ষরেখা, ঠিক আছে, এই হচ্ছে নিরক্ষীয় তল, নিরক্ষীয় তল। এই দিকটা কি আমাদের পূর্ব দিক সবসময়, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। এই মানচিত্রের উপর দিকে কিন্তু উত্তর সবসময় কিন্তু এটা স্থির। আচ্ছা, নিরক্ষীয় তল মানে এই তরফ বরাবর যাবে কোনটা? ভূস্থির উপগ্রহ। আচ্ছা, এরপর কি এটা পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, বোঝো কি না? তাহলে এই দিক থেকে ঘুরে এই দিকে যাবে, এই দিক থেকে ঘুরে আবার এই দিকে যাবে, পশ্চিম থেকে পূর্বে। 3 আর 4 নম্বর পয়েন্ট ক্লিয়ার। এরপর কি আছে দেখো, উপগ্রহের ভরের উপর নির্ভর করে না, আগেই জানছি আমরা, মুক্তিবেগের সমীকরণ দেখে জানছি। এবার নিজ অক্ষে এখানে সবসময় স্থির থাকে, ভূস্থির যেহেতু বলছে, তাহলে আবর্তনকাল তো 24 ঘন্টা হবে। এরপর দেখো এইটা পৃথিবীকে, উপগ্রহটি বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতেছে। ইম্পর্টেন্ট কথা, কোন পথে? বৃত্তাকার পথে। আমরা এর আগে যত যা এই অধ্যায় পড়ছি সব বৃত্তাকার পড়ছিলাম, এই প্রথম পড়লাম কোনো কিছু বৃত্তাকার পথে করতেছে, ঠিক কিনা? বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, তাহলে এটা মাথায় রাখতে হবে অবশ্যই। আর লাস্টে কি আছে? নিরক্ষীয় তলে এই উপগ্রহটির উচ্চতা প্রায় 36,000 কিলোমিটার। বোঝার জিনিস, এখানে পৃথিবী থেকে তোমার এই যে ভূপৃষ্ঠ থেকে এই পাশের দূরত্ব কত হবে? 36,000 কিলোমিটার। 36,000, ঠিক আছে। এখানে ভূ স্থির উপগ্রহ, তাহলে এটা কি রিলে ট্রান্সমিটার হিসেবে কাজ করে, বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা, গান বাজনা এগুলো দেখানো যায় এখান থেকে। আচ্ছা, আবহাওয়ার পূর্বাভাস প্রদানের ক্ষেত্রেও কাজে লাগে। একটা জিনিস এবার বোঝো, কোনো পৃথিবীতে একটা, এখানে মনে করো যে একটা অনুষ্ঠান হচ্ছে, খেলা হচ্ছে, একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, তাহলে এইটা এই বরাবর ভূস্থির উপগ্রহে উঠে যাবে 36,000 কিলোমিটার পথ অতিক্রম করে। এবার মনে করো এখানে একটা টিভি চ্যানেল এইখানে রিলে করবে, তাহলে 36,000 এই গেল, 36,000 ফিরে আসলো, তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করলো সিগন্যালটা? 72,000 কিলোমিটার। বুঝতেছ? তাহলে এর জন্য কি অনেক সময়ের দরকার না? 72,000 কিলোমিটার, এটা বলতেছে 1/4 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। এখন ফলে দেখো, টিভি বা রেডিও সম্প্রচারে কোনো অসুবিধা না হলেও দূরবর্তী অবস্থানে গ্রাহকদের জন্য টেলিফোনে কথোপকথন এই সময়ের ব্যবধানের জন্য অসুবিধা হয়। তাহলে এটা কি? টিভি আর রেডিওতে আমরা ভূস্থির উপগ্রহ ব্যবহার করতে পারবো, টেলিফোনে ব্যবহার করা যাবে না। পরে আসো মেরু বা পোলার উপগ্রহ, তাহলে এটা এই বরাবর ঘুরতেছে, তাহলে এখানে বলছে কি 700 থেকে 800 কিলোমিটার। তাহলে দেখো আমি এখানে দিলাম এই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এই 700 কিলোমিটার ধরলাম আমি এই পর্যন্ত, তাহলে 700 কিলোমিটার একটা জিনিস যাচ্ছে, আবার 700 কিলোমিটার ফিরে আসতেছে, কত? মাত্র 1400 কিলোমিটার অতিক্রম করতেছে। তাহলে কি কোথায় 72,000 আর কোথায় 1,400? বুঝতে তো? তাহলে অনেক দ্রুত হবে না এটা? 1/100 সেকেন্ডের ভিতর এটা সময় পাঠাইতে পারবে সিগন্যাল, এবং এটা টেলিফোনে কথোপকথনের জন্য কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এই উপগ্রহটা 110 মিনিটে একবার ঘুরে আসে। ওটা কয়েক ঘন্টায়? 24 ঘন্টায় একবার ঘুরে আসে। এটা 110 মিনিটে পৃথিবীকে একবার চক্কর মেরে আসে, ঠিক আছে। 2 ঘন্টাও লাগে না, 120 মিনিটও না। তাহলে এই এখন তাহলে কী হলো, এই বরাবর যেটা ঘোরে সেটা হচ্ছে ভূস্থির উপগ্রহ, এই বরাবর যেটা ঘোরে সেটা হচ্ছে পোলার উপগ্রহ। উচ্চতার একটা হিউজ ডিফারেন্স আছে। আমার এক স্টুডেন্ট বলছিল যে দাদা এই দুটো যদি অনেক কখন ধাক্কা লেগে যায়, কোনো সম্ভাবনা আছে? কারণ একটা কি 36,000 কিলোমিটার, একটা মাত্র 700 কিলোমিটার, অনেক উপর নেই। পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ হচ্ছে এত দ্বারা হয়, মাইলেও কত সেটাও তোমরা জানো। এখন দেখো, হাইড্রোজেন, হিলিয়াম এর মতন হালকা গ্যাসগুলো বেশ দুষ্প্রাপ্য। বলতেছে কি স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে হাইড্রোজেন গ্যাসের অণুর গতিবেগের আরএমএস বেগ যেটা, সেটা হচ্ছে 1.6 কিলোমিটার পার সেকেন্ড। আর হাইড্রোজেন তখন যা ছিল পৃথিবী সৃষ্টির পূর্ব মুহূর্তে মানে পরপরই, তখন ছিল হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে ওর থেকে এখন আরএমএস বেগ অনেক কমে গেছে। এরপর এদের মধ্যে কিছু কিছু গ্যাস এদের প্রকৃত আরএমএস বেগ হচ্ছে 2 থেকে 3 গুণের অধিক হওয়া স্বাভাবিক ছিল। বলছে মহাজগতের বস্তুসমূহের মুক্তিবেগ এদের ভরের ওপর নির্ভরশীল। কিসের উপর? ভরের উপর। তাহলে এটা হচ্ছে মহাজগতের বস্তুসমূহ, বুঝতেছ? ইংরেজিতে বলতেছে ইউনিভার্সাল ম্যাটেরিয়ালস। তার মানে এখানে শুনে তোমার একটু মাথা ঘুরে যেতে পারে প্রথম,
এখানে মহাজগতের বস্তু সমূহ কি বোঝাচ্ছে? গ্রহ উপগ্রহ বোঝাচ্ছে, গ্রহ বোঝাচ্ছে। ক্লিয়ার কি না? তুমি যে পাথরখণ্ডটা ছুঁড়ে মারবা সেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটার ভরের উপর মূর্তিবেগ নির্ভর করবে না। কিন্তু কোন গ্রহে দাঁড়ায় মারতেছে, এটা কি চাঁদে নাকি পৃথিবীতে দাঁড়ায় নাকি মঙ্গল গ্রহে দাঁড়ায় নির্ভর মারতেছে, সেটা নির্ভর করবে। তাহলে আমরা একটু সারসংক্ষেপে দেখে আজকের মতন শেষ করে দেবো। বেশিরভাগ জিনিসই এখানে আছে তোমার। দেখো, দুটি বস্তুর যদি দূরত্ব আছে, তার অর্ধেক নেমে আসলে মহাকর্ষ বল কত গুণ হবে? 4 গুণ। এরপর হচ্ছে এটা কি বললো, যদি ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 4 গুণ বাড়ানো, তাহলে অভিকর্ষ ত্বরণের মান 16 গুণ হ্রাস পাবে, কারণ কি 1/d²। পৃথিবীর ক্ষেত্রে কোনো বিন্দুর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ একই, তার মানে হচ্ছে EG=G। এগুলো সব আমরা ভিতরে পড়ছি। পৃথিবী থেকে সূর্যের যদি গড় দূরত্ব কমে যায়, তাহলে বছরের দৈর্ঘ্য কী হবে? এই যে লাইনটা ওখানে খুঁজতেছিলাম, যে একটি পাথরখণ্ডকে উপরে তুলে ধরতে 2টি বল ক্রিয়া করে। তাহলে একটা বল কি, তুমি হচ্ছে পাথরটা ধরে রাখছো, তাহলে তোমার শরীর দিয়ে একটা বল প্রয়োগ করতেছো। আর দ্বিতীয়টা হচ্ছে অভিকর্ষ, যেটা ওটাকে নিচের দিকে টানতেছে। 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ ধরা হয়। কোনো যদি স্প্রিং নিক্তিতে আছে, ওজন মাপার যন্ত্রের নাম কি? স্প্রিং নিক্তি, জানো তো? ভর মাপার জন্য আমরা হচ্ছে যে দাড়িপাল্লা বা এগুলো ডিজিটাল স্কেল এগুলো ব্যবহার করি, তাই না? তো চন্দ্রে নিয়ে গেলে কি হবে? ওজন অবশ্যই কম হবে। পার্কিং কক্ষপথ হচ্ছে ভূস্থির কক্ষপথের, পার্কিং কক্ষপথ হলো ভূস্থির উপগ্রহের কক্ষপথ। আচ্ছা, মেরুবিন্দুতে ল্যামডা হচ্ছে 90 ডিগ্রি, আর নিরক্ষতে ল্যামডা কত? 0 ডিগ্রি। ভিতরেই পড়ছি আমরা। এবার বললো, পৃথিবী এবং হচ্ছে সূর্যের গড় দূরত্ব যদি অর্ধেক হয়, তাহলে প্রদক্ষিণকাল 129 দিন হবে, আর যদি দ্বিগুণ হয় তাহলে 1032 দিনে বছর। তো তোমরা কোনটা চাও? অসীমে কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব হবে সর্বোচ্চ এবং এর মান হবে তখন 0। এটা ভিতরে পড়ছি। আচ্ছা, এই লাইনটা পড়বা। ভূস্থির উপগ্রহের প্রদক্ষিণ বেগ এটা হচ্ছে 3.08 কিলোমিটার, আর যদি কৃত্রিম উপগ্রহ বলে তাহলে সেটা হবে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। তো এর মাধ্যমে আমাদের আজকের অধ্যায় শেষ। আমরা অনুশীলনীর জন্য হয়তো আলাদা কোনো ভিডিওতে সলভ দিব। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে। ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।